রিজিওনাল সেন্টার থেকে সমস্ত ছাত্রছাত্রীদের জানাই শুভেচ্ছা। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে বিএইচআইসি 110 ইউনিট 9, 10 এবং 11, যার অন্তর্ভুক্ত যে বিষয়গুলি আমাদের আজকে আলোচনা করা হবে বা বিষয়গুলি সেটা হচ্ছে কমার্শিয়ালাইজেশন অফ এগ্রিকালচার, কৃষি বাণিজ্যিকরণ, অবশিল্পায়ন এবং ইম্প্যাক্ট অফ দ্য কলোনিয়াল রুল, ঔপনিবেশিক শাসনে অর্থনৈতিক কি প্রভাব পড়েছিল সেই সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। মোটামুটি একসঙ্গে 3টি ইউনিটকে আমরা ধরবো, যেটা আমরা আমাদের মোটামুটি জানি যে ঔপনিবেশিক শাসনে বা যেমন তার ভালো দিকও ছিল তেমনি তার কিন্তু খারাপ দিকও ছিল। এখানে ভালো দিকের মধ্যে যেমন ছিল কৃষি বাণিজ্যিকরণ, মানে কৃষিকে কিভাবে আরো উন্নততর করা যায়। অন্যদিকে কিন্তু অবশিল্পায়ন বা সম্পদের বহির্গমন, এই দুটোর দিকেও কিন্তু আমরা লক্ষ্য করেছি। মোটামুটি ভাবে ধরে নিতে হবে যে মুঘল আমল থেকে ভারতীয় কৃষিতে বাণিজ্যিক উৎপাদন কিন্তু শুরু হয়েছিল। 19 এবং 20 শতকে ভারতীয় কৃষির যে বিরাট রূপান্তর ঘটেছিল তা কিন্তু ছিল এক ধরনের বিপ্লব, কৃষি বিপ্লব তাকেও বলা যায়। এর আগে আমরা কৃষিতে যে দেখেছি পরিবর্তন বা কৃষি সে পুরাতন পদ্ধতিতে এখানে কৃষি কাজ হচ্ছিল, সেখানে দেখেছি কিন্তু আমরা যে কৃষিতে আমরা জানি মোটামুটি কিছু শস্য চাষ করা হয় যেগুলোকে বলা হয় অর্থকরী ফসল। তার হাত ধরে কিন্তু ভারতীয় কৃষিতে বাণিজ্যিকরণ কিন্তু শুরু হয়েছিল। মোগল আমল থেকে ভারতীয় কৃষিতে বাণিজ্যিক পণ্য উৎপাদন শুরু হয়েছিল। এই যুগে আমরা কি দেখেছি আফিম, এবং এর কারণ কিন্তু অনেকগুলোই ছিল। ভারতীয় কৃষি বাণিজ্যিকরণের অনেকগুলি কারণ লক্ষ্য করা যায়। তার অনেক কি কারণ ছিল সেটা আমরা এই আলোচনার মধ্যে দেখবো। মোগল আমল থেকে যেটা আমরা দেখছি ভারতীয় কৃষিতে অনেক বাণিজ্যিক পণ্য উৎপাদন শুরু হয়েছিল। তার মধ্যে কি উল্লেখযোগ্য ছিল আফিম, নীল এবং এসবের মতো পণ্য কিন্তু উৎপাদিত হতো এবং এর বেশিরভাগ কিন্তু কৃষিকাজ যখন হচ্ছিল তখন সেগুলো কিন্তু সব বিদেশে রপ্তানি করা হচ্ছিল। 1920 শতকে ভারতীয় কৃষির যে বিরাট রূপান্তর ঘটেছিল তা ছিল এক ধরনের কিন্তু কৃষি বিপ্লব। তার মানে এই যে কৃষির যে একটা যে পরিবর্তন আছে সেটাই কিন্তু কৃষি বিপ্লব হিসাবে বলতেই পারি। কারণ এর আগে কিন্তু আমরা কি দেখেছিলাম যে কারণ পরবর্তীকালে আমরা দেখেছি সবুজ বিপ্লব 20 শতাব্দীতে, হ্যাঁ, তাহলে আমরা দেখেছি এই সময়ও কিন্তু একটা কৃষি ক্ষেত্রে কিন্তু বিরাট বড় পরিবর্তন হয়েছিল। ভারতীয় কৃষি বাণিজ্য আমরা মোটামুটি যে কারণগুলো এখানে দেখানো হয়, প্রথমত মুঘল শাসক গোষ্ঠী কি করতে উৎপন্ন শস্যের পরিবর্তে তারা নগদে মুদ্রা রাজস্ব আদায়ের উপরে জোর দিয়েছিল। তাহলে মুঘলরা কি করেছিল, এই যে বাণিজ্যিক পণ্যগুলো উৎপাদিত বাণিজ্যিক যে ভারতীয় কৃষি মুঘল শাসক গোষ্ঠী উৎপন্ন শস্যের পরিবর্তে নগদ মুদ্রায় রাজস্ব আদায়ের উপরে জোর দিয়েছিল। ভারতের বেশিরভাগ অঞ্চলে নগদে কিন্তু রাজস্ব আদায় করা হতো। ব্রিটিশ শাসক গোষ্ঠী কি করেছিল, নগদে রাজস্ব আদায়ের ব্যবস্থা করেছিল। রাজস্ব দেওয়ার জন্য কৃষককে তার উৎপন্ন শস্যের একাংশ কিন্তু বাজারে বিক্রি করতে হতো এবং তার ফলে কি হতো, শস্যের বাজারও গড়ে উঠেছিল এবং সেখান থেকে মোটামুটি প্রয়োজনীয় সময় কিন্তু শস্যের বাজার মানে প্রয়োজনীয় সময় কিন্তু সেখান থেকে শস্যের সরবরাহ করা যেত। ইউরোপের সঙ্গে বাণিজ্য কখন শুরু হলো, এদেশের শিল্প পণ্যের সঙ্গে কয়েকটি কৃষিজ পণ্য যেমন নীল, আফিম, মশলা ইত্যাদি কিন্তু বিদেশে পাঠানো হতো। তার মানে আমরা কি দেখছি, ইউরোপের সঙ্গে বাণিজ্য শুরু হলে এদেশের শিল্প পণ্যের সঙ্গে আর কি কি যেত, কৃষিজ পণ্য কি কি যেত, শিল্প যেমন পণ্য যেত তার সঙ্গে কি যেত নীল, আফিম, মশলা ইত্যাদি কিন্তু বিদেশে পাঠানো হতো। কারণ ভারতীয়দের কিন্তু মশলার চাহিদা বিদেশের বাজারে অনেকটাই ছিল। যেহেতু ভারত থেকে সুতি বস্ত্রের বিদেশে রপ্তানি করা হতো,
এদেশের অভ্যন্তরীণ বাজারে তুলার চাহিদা কিন্তু তাহলে কি ভারত থেকে কি করতো সুতি বস্ত্র কিন্তু বিদেশে পাঠানো হতো। এটা জানি ভারতবর্ষে কিন্তু একটা সময় যেমন তার অবশিল্পায়ন ঘটেছিল তেমনি পরবর্তী ভারতের সুতি বস্ত্র সেখান থেকে বিদেশে পাঠানো হতো। সুতি বস্ত্র বিদেশে রপ্তানি করা হতো। এদেশে অভ্যন্তরীণ বাজারে কিন্তু তুলার চাহিদা বেড়েছে, মানে সুতি বস্ত্র রপ্তানি করতে তার সঙ্গে কিন্তু সুতারও যে ডিমান্ড যেটা বা চাহিদা কিন্তু বেড়েছিল। 19 শতক থেকে ইংল্যান্ডের সঙ্গে ভারতে নতুন অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠলে কৃষিজ পণ্যের একটা বড় অংশ কিন্তু বিদেশে রপ্তানি হতে থাকে। 19 শতক থেকে ইংল্যান্ডের সঙ্গে ভারতের নতুন যে অর্থনৈতিক সম্পর্ক, এটা আমরা দেখলাম যে বলা হয়েছিল যে পলাশীর যুদ্ধের পর বণিকের মানদণ্ডে পরিণত হইল রাজদণ্ডে। হ্যাঁ, তারপর থেকে কিন্তু ভারতের সঙ্গে ইংল্যান্ডের একটা কিন্তু বাণিজ্যিক সম্পর্ক স্থাপন হয়েছিল। অর্থনৈতিক সম্পর্ক গড়ে উঠলে কৃষিজ পণ্যের একটা বড় অংশ কিন্তু সমানে বাইরে রপ্তানি হতে থাকে। ইংল্যান্ডের শিল্পের চাহিদা অনুযায়ী আমরা জানি ইংল্যান্ডে গিয়ে এখান থেকে অনেক শ্রমিক নিয়ে গেছিল, যখন ইংল্যান্ডের শিল্প বিপ্লব হয় এখানে কাঁচামাল যেমন এরা পেয়েছিল তেমনি এখানকার শ্রমিকরা ছিল এখানকার শ্রমিকদের তুলনায় সস্তা। ইংল্যান্ডের শিল্পের চাহিদা অনুযায়ী ভারত থেকে কাঁচামাল সংগ্রহের ব্যবস্থা করা হয়। কৃষির বাণিজ্যকরণের অন্য কারণ হলো এদেশে নগরায়নের কিন্তু একটা প্রসার। আমরা জানি নগরায়ন কিন্তু দুটো ভাগে দেখছি, একটা দেখেছি হচ্ছে সেই ষষ্ঠ শতাব্দী খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে সুলতানি যুগে একটা নগরায়ন হয়েছিল, সবসময় তো সেটা আমরা দেখিয়েছি। সুলতানি যুগে নগরায়ন হয়েছিল, তেমনি এই সময় কিন্তু একটা নগরায়নে আমরা উন্মেষ দেখা যায় এই মোগল যুগে। নগরায়নে কিন্তু প্রসারের সঙ্গে সঙ্গে কিন্তু শিল্পের শুরু হয়ে গিয়েছিল। মোগল আমলে এদেশে 15% মানুষ কিন্তু শহরে বাস করত। ব্রিটিশ আমলে প্রশাসনিক এবং বাণিজ্যিক কারণে কিন্তু নতুন শহর গড়ে উঠেছিল। এসব শহরে ছোটখাটো শিল্প স্থাপিত হলে কৃষিজ পণ্যের কিন্তু চাহিদা, এসব শহরে ছোটখাটো শিল্প স্থাপিত হলে কিন্তু কৃষিজ পণ্যের চাহিদা তৈরি হয়েছিল। পুরনো দুটি উপাদান মুদ্রার রাজস্ব এবং শহরের বিস্তার কৃষিজ পণ্যের বাজার সম্প্রসারণে সহায়ক হয়। তাহলে কি পুরনো দুটি উপাদান মুদ্রায় রাজস্ব এবং শহরের বিস্তার কৃষিজ পণ্যের বাজার সম্প্রসারণে কিন্তু সহায়ক হয়েছিল। অন্য আরো কয়েকটি কারণে কৃষিজ পণ্যের বাজারে সম্প্রসারণ কিন্তু ঘটেছিল। একটি হলো অভ্যন্তরীণ পরিবহনের উন্নতি, দেশে বহু রেলপথ কিন্তু স্থাপিত। তাহলে অন্য আরো কয়েকটি কারণে কিন্তু কৃষিজ পণ্যের বাজারে সম্প্রসারণ ঘটেছিল। শুধুমাত্র যে দেশের সঙ্গে স্থাপিত হয়েছিল সম্পর্ক তার জন্য কৃষিজ পণ্যের রপ্তানি বা কৃষিজ পণ্যের বাজারে সম্প্রসারণ হয়েছিল, তার সঙ্গে যেটা মেইন হচ্ছে সেটা যেটা আমাদের সবচেয়ে ব্যবসা বাণিজ্য করতে গেলে কি একটা তো তার যানবাহন বা তার পরিবহনে তো তার একটা উন্নতি দরকার। সেই ক্ষেত্রে কি হলো অভ্যন্তরীণ পরিবহনের উন্নতি। দেশে বহু রেলপথ কিন্তু স্থাপিত হয়েছিল। কৃষি সমৃদ্ধ অঞ্চল থেকে বন্দর পর্যন্ত পরিকল্পিতভাবে কিন্তু তাহলে দেশে কিন্তু বহু রেলপথ স্থাপিত হয়েছিল। কৃষি সমৃদ্ধ অঞ্চল থেকে বন্দর পর্যন্ত, মানে যেসব জায়গাগুলো কৃষিকার্যে সমৃদ্ধ ছিল সেখান থেকে বন্দর পর্যন্ত কিন্তু পরিকল্পিতভাবে রেলপথগুলি স্থাপন করা হয় যাতে যাতায়াতের সুবিধা হয়। বিশাল উপমহাদেশের উৎপাদন অঞ্চলের সঙ্গে বম্বে, মাদ্রাজ, কলকাতা এবং অন্যান্য বন্দর কিন্তু যুক্ত হয়েছিল। তাহলে বিশাল উপমহাদেশের উৎপাদন অঞ্চলের সঙ্গে বম্বে, মাদ্রাজ, কলকাতা এবং অন্যান্য বন্দর কিন্তু যুক্ত হয়। দুটি উদ্দেশ্য নিয়ে কিন্তু রেলপথ নির্মাণ করা হয়। তাহলে রেলপথ নির্মাণ পিছনে আমরা কি দেখেছিলাম, দুটি উদ্দেশ্য নিয়ে কিন্তু রেলপথ নির্মাণ করা হয়েছিল। এদেশ থেকে ব্রিটিশ শিল্পের দুটো উদ্দেশ্য নিয়ে করা হয়েছিল। এই যে রেলপথ স্থাপন করেছে এখানেও কিন্তু ব্রিটিশ সরকারের একটা কিন্তু উদ্দেশ্য ছিল। কি উদ্দেশ্য ছিল? একটা হচ্ছে এদেশ থেকে ব্রিটিশ শিল্পের জন্য প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা এবং ব্রিটিশ শিল্প পণ্য কম দামে দেশের বিভিন্ন অঞ্চলে পৌঁছে দেওয়া। তাহলে একটি হলো এদেশ থেকে ব্রিটিশ শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল সংগ্রহ করা এবং ব্রিটিশ
শিল্প পণ্য কম দামে দেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু পৌঁছে দেওয়া। পরে শহরে অর্থনীতির সঙ্গে গ্রামীণ অর্থনীতির যোগাযোগ স্থাপিত হয়। সরকার অনেক রাস্তাঘাট, জলপথ, বাষ্পীয় পরিবহন ব্যবস্থা ইত্যাদি ওই একই উদ্দেশ্যে নিয়ে চালু করে। সরকার অনেক রাস্তাঘাট, জলপথ, বাষ্পীয় পরিবহন ব্যবস্থা ওই একই উদ্দেশ্য নিয়ে কিন্তু চালু করেছিল। শুধু তাই নয়, আমদানি এবং রপ্তানি পণ্যের রেল মাশুল কিন্তু কম হারে ধার্য করা হয়েছিল। তার মানে কি শুধু তাই নয়, আমদানি এবং রপ্তানি পণ্যের রেল মাশুল কম হারে কিন্তু ধার্য করা হয়েছিল। তাহলে এই যে আমদানি রপ্তানি যখন বন্ধ করা হয় তখন তো একটা ট্যাক্স দিতে হয়। আমদানি রপ্তানি পণ্যে রেল মাশুল কম হারে ধার্য করা হয়েছিল। বিদেশের সঙ্গে কিন্তু ভারতের যোগাযোগ ও ভারতীয় পণ্য পরিবহনের কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। তাহলে বিদেশের সঙ্গে ভারতের যোগাযোগ এবং ভারতীয় পণ্য পরিবহনের কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। শুধু যে অভ্যন্তরীণ তা নয়, বিদেশের সঙ্গে যাতে ভারতের সুষ্ঠুভাবে বাণিজ্য হয় সেই জন্য কিন্তু সেখানে পরিবহন ব্যবস্থার উন্নতি করা হয়েছিল। দক্ষিণ আফ্রিকা থেকে আটলান্টিক ও ভারত মহাসাগর হয়ে ভারতে আসার রাস্তা আগে থেকে অনেক সুগম হয়েছিল, কারণ বাষ্পীয় পথে শক্তপোক্ত জাহাজে যাতায়াত ও মাল পরিবহনের ব্যবস্থা কিন্তু ছিল। তাছাড়া 1859 থেকে সুয়েজ খালের উদ্বোধন হলে যাতায়াতের সময় যেমন কমেছিল তেমনি পরিবহন ব্যয়ও 30% কম হয়েছিল। তাহলে 1859 থেকে সুয়েজ খালের উদ্বোধন হলে যাতায়াতের সময় যেমন কমেছিল তেমনি পরিবহন ব্যয়ও 30% কম হয়ে গিয়েছিল। ভারতে কৃষিজ পণ্য অনেক কম সময় কম ব্যয় ইউরোপে কিন্তু পৌঁছে যায়। ভারত বিশ্ববাজারের অচ্ছেদ্য অঙ্গে পরিণত হয়। শুধু শিল্পের কাঁচামাল নেই, ইউরোপে অনেক দেশ কিন্তু ইংল্যান্ড, ভারত থেকে চাল ও গমের মতো খাদ্যশস্য কিন্তু আমদানি করতে থাকে। এসব পণ্য কিন্তু বাণিজ্যিক পণ্যে রূপান্তরিত হয়। ভারতীয় কৃষি পণ্যের রপ্তানি বাড়ানোর পিছনে কিন্তু ভারত সরকারের শুল্ক নীতি কিন্তু খুব ভারতীয় কৃষি পণ্যের রপ্তানি বাড়ানোর পিছনেও কিন্তু ভারত সরকারের শুল্ক নীতি কিন্তু বিশেষভাবে সহায়ক হয়েছে। ভারতের প্রথম অর্থমন্ত্রী কে ছিলেন? এই যে ভারতীয় যে কৃষি পণ্যগুলো বাইরে এসে রপ্তানি বাড়ানোর জন্য ভারত সরকারের শুল্ক নীতি কিন্তু বিশেষভাবে সহায়ক হয়েছিল। কিভাবে সহায়ক শুল্ক নীতি কিভাবে সহায়ক হয়েছিল? ভারতের প্রথম যে অর্থমন্ত্রী জেমস উইলসন এই শুল্ক বা বিনা শুল্কে কৃষি পণ্য রপ্তানি নীতি সূচনা করেছিলেন 1860 খ্রিস্টাব্দে। তার মানে কি? তাহলে রপ্তানির ক্ষেত্রে যে বাইরে যখন এক্সপোর্ট করা হচ্ছে তাহলে সেই শুল্কটা তো আমাকে দিতে হবে না। কৃষি পণ্য রপ্তানি সূচনা করেন 1860 খ্রিস্টাব্দে। তার মতে ভারত কৃষিজ পণ্য উৎপাদন করে কিন্তু লাভবান হবে। এই রপ্তানিযোগ্য কৃষি পণ্যের উপরে শুল্ক কম রেখে রপ্তানি বাড়ানোয় কিন্তু উৎসাহ দেওয়া হয়। রপ্তানি কৃষি পণ্যের উপরে শুল্ক কম রেখে রপ্তানি বাড়ানোয় কিন্তু উৎসাহ দেওয়া হবে। কৃষি পণ্যের উপরে শুল্ক না থাকলে কিন্তু আন্তর্জাতিক বাজারে ভারতের কৃষি পণ্য ভালো বাজার পাবে ভারত তার কাঁচামাল ইংল্যান্ডে। তাহলে কি কৃষি পণ্যের উপরে শুল্ক না থাকলে আন্তর্জাতিক বাজারে ভারতের কৃষি পণ্য ভালো বাজার পাবে ভারত তার কাঁচামাল ইংল্যান্ডে কিন্তু পাঠাবে। কৃষিজ পণ্যের উপরে নামমাত্র শুল্ক রাখা হয়েছিল 1882 খ্রিস্টাব্দের পরে। শুধু চাল ছাড়া প্রায় সমস্ত কৃষিজ পণ্যের উপরে কিন্তু রপ্তানি শুল্ক তুলে নেওয়া কি হয়েছিল? রপ্তানি শুল্ক কিন্তু তুলে নেওয়া রপ্তানি শুল্ক কিন্তু তুলে দেওয়া হয়েছিল। তাহলে শুধু চাল বাদ দিয়ে তাহলে বাকি সমস্ত কৃষিজ রপ্তানি উপরে কিন্তু তুলে দেওয়া হয়েছিল শুল্ক। প্রথম মধ্যযুগের পর যেটা আমরা দেখতে প্রথম মহাযুদ্ধের পর মধ্যযুগ না প্রথম মহাযুদ্ধের পরে চামড়া, পাট, চাল, তুলোর উপরে অল্প রপ্তানি কিন্তু শুল্ক জারি করা হয়। ভারতের কৃষি পণ্য প্রায় অবাধ বাণিজ্যে পরিণত লাভ করে। তার মানে কি ভারতের কৃষি পণ্য কি হলো প্রায় অবাধ বাণিজ্যে পরিণতি লাভ করে। অর্থনীতিবিদরা দেখিয়েছে যে ব্রিটিশ সরকারের অর্থনীতি কৃষি বাণিজ্যিকরণের পরিবেশ কিন্তু তৈরি করে দিয়েছিল।
তাহলে ব্রিটিশ সরকারের অর্থনীতি কৃষি বাণিজ্যকরণের পরিবেশ তৈরি করে দিয়েছিল। এর সঙ্গে আরো একটি বিষয় যুক্ত ছিল, ব্রিটিশ সরকার প্রত্যেক বছর ভারত থেকে যে অর্থ বিদেশে নিয়ে যেত এবং যার বিনিময়ে ভারত কিছু পেত না, তার ব্যবস্থা করা হতো কৃষি পণ্য রপ্তানির মাধ্যমে। রপ্তানি বাণিজ্যের মাধ্যমে ভারত থেকে আর্থিক শিল্প নিষ্কাশনের কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। ভারত সরকারের গম চাষ কিন্তু এভাবে দেখানো হয়। রপ্তানি বাণিজ্যের মাধ্যমে ভারত থেকে আর্থিক নিষ্কাশনের কিন্তু ব্যবস্থা করা হয়েছিল। ভারত সরকারের গম চাষ কিন্তু এভাবে দেখানো হয়। তাছাড়া ব্রিটিশ সরকার এদেশে ব্রিটিশ শিল্প পণ্য বিস্তৃত বাজার করতে কিন্তু জোর দিয়েছিল। শিল্প পণ্যের চাহিদা সৃষ্টির জন্য কৃষকদের ক্রয় ক্ষমতা বাড়ানো প্রয়োজন ছিল। শিল্প পণ্যের চাহিদা সৃষ্টির জন্য কিন্তু কৃষকের ক্রয় ক্ষমতা বাড়ানোর প্রয়োজন ছিল। কৃষি বাণিজ্যকরণ সরকারের গম চাষের ব্যবস্থা করবে, শিল্প পণ্যের জন্য বাজার চাঙ্গা করে তুলবে, সরকারের বিভিন্ন সমস্যা কিন্তু সমাধান হয়ে যাবে। ভারতীয় কৃষি বাণিজ্যকরণ অবশ্যম্ভাবী পরিণতি হয়েছে রপ্তানি পণ্য উৎপাদনের জন্য সমস্ত অঞ্চল কিন্তু সমানভাবে উপযুক্ত ছিল না। মহারাষ্ট্র ও দক্ষিণ ভারতের কালো মাটি কিন্তু তুলো চাষে উপযোগী। মহারাষ্ট্র এবং দক্ষিণ ভারতের কালো মাটি কিন্তু তুলো চাষে উপযুক্ত ছিল। বুন্দেলখণ্ড অঞ্চলে একসময় কিন্তু ভালো তুলো চাষ করা হতো। এখানেও তুলো চাষের উপযোগী কিন্তু কালো মাটি ছিল। বিশেষীকরণের অন্য কারণ হলেও ব্রিটিশ শিল্পের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনের ব্যবস্থা করতে হয়। ভারতে প্রাচীনকাল থেকে তুলোর চাষ ছিল, কিন্তু সে তুলো উৎপন্ন হতো তার তাহলে ভারতে আমরা কি জানি, প্রাচীনকাল থেকে কিন্তু এখানে তুলোর চাষ ছিল। কিন্তু যে তুলো উৎপন্ন হতো তার আঁশ ছিল ছোট, যন্ত্রে শুধু তৈরির সময় এই ছোটখাটো আঁশ কিন্তু বারবার ছিঁড়ে যেত। এই জন্য রপ্তানিকারীর চাহিদা অনুযায়ী কিন্তু লম্বা আঁশের বীজ বিদেশ থেকে এনে চাষ করা শুরু হয়ে যায়। আমেরিকার গৃহযুদ্ধের সময় আমরা কি দেখেছিলাম, ইংল্যান্ডে তুলো রপ্তানি বন্ধ হলে ভারতের তুলোর চাষ কিন্তু দারুণভাবে উৎসাহিত হয়। তুলোর চাষ করে মহারাষ্ট্র ও রাজস্থানের কৃষকরা লাভবান হয়েছিল। এদেশে বণিকদের হাতে কিন্তু কিছু পুঁজি সঞ্চয় হয়েছিল। কিন্তু এই চাহিদা কিন্তু বেশি দিন স্থায়ী হয়নি। গৃহযুদ্ধের অবসানে কিন্তু আমেরিকা ইংল্যান্ডে আবার তুলো রপ্তানি শুরু করলে ভারতের তুলোর চাহিদা কিন্তু কমে যায়। তবে তুলো বাণিজ্যিক পণ্য হিসাবে টিকে থাকে। তুলো কিন্তু আমাদের বাণিজ্যিক পণ্য হিসাবে টিকে আছে। প্রধান তুলো চাষের জেলাগুলি হলো গুন্টুর, কুদ্দাপা, বেলারি, কুর্নুল, মাদুরাই, তিরুনেলভেলি এবং কোয়েম্বাটুর। মানে মোটামুটি দক্ষিণ ভারতের দিকে এখানে কিন্তু ম্যাক্সিমাম তুলো চাষ হয়। 19 শতকের শেষ দিক থেকে আমরা কি দেখতে পেলাম, অর্থকরী ফসল বা নগদ ফসল কৃষি অর্থনীতিতে কিন্তু প্রতিষ্ঠা পেয়েছিল। সরকারি হিসাব থেকে দেখা যায় যে ব্রিটিশ ভারত 1937 খ্রিস্টাব্দের সময়কালে খাদ্যশস্য ধান, গম, জোয়ার, বাজরা, ভুট্টা ও ডালের আবাদি পরিমাণ মানে মোটামুটি ভাবে দেখা যায় যে ব্রিটিশ ভারতের যে ওই সময়, সেই সময় কিন্তু তাহলে 19 শতকের শেষ দিক থেকে অর্থকরী ফসল বা নগদ ফসল কিন্তু কৃষি অর্থনীতিতে প্রতিষ্ঠা পেয়েছিল। সরকারি হিসাব থেকে দেখা যায় যে ব্রিটিশ ভারতে 1937 খ্রিস্টাব্দ নাগাদ সময়কালে খাদ্যশস্য ধান, গম, জলের ভুট্টা ও ডালের আবাদি পরিমাণে ডালের কিন্তু আবাদের জমি কিন্তু বেড়েছিল। এছাড়াও অপরদিকে দেখা গেছিল নগদ ফসলের আবাদি বা ইত্যাদি। মোটামুটি ভাবে এটা আমাদের বলা যায় কৃষি বাণিজ্যিকরণের ফলে কিন্তু জমির পরিমাণ অনেক বেশি। এই সময়কালে কিন্তু আরেকটা আমরা দেখতে পাই, আখ চাষের কিন্তু এলাকা কিন্তু অনেকটাই বেড়ে যায়। আখও কিন্তু অর্থকরী ফসল হিসাবে কিন্তু বলা যেতে পারে, কারণ আখও সাধারণত রপ্তানি করেও কিন্তু বাণিজ্যের যে বাণিজ্য করে কিন্তু সেখানে লাভবান ছিল। পাট আমরা দেখতে পাচ্ছি, পাটের আবাদি জমির পরিমাণ তেমন বেড়ে, কারণ পাট চাষ প্রধানত
যেটা বাংলাদেশে কিন্তু ম্যাক্সিমাম পাট চাষটা হয়। কৃষি বাণিজ্যিকরণে যেটা পরিণতিটা আমরা কি দেখতে পেয়েছিলাম সেটা হচ্ছে কৃষিকরণ। কৃষিকরণটা কি? কৃষিতে বাণিজ্যিক পণ্য উৎপাদনের জন্য বিশেষ বিশেষ কিন্তু উপাদানের প্রয়োজন হয়। অর্থাৎ ভারতের সব জমি বাজারে চাহিদা আছে এমন সমস্ত কৃষিজ পণ্য কিন্তু উৎপাদন করা সম্ভব ছিল না। উদাহরণস্বরূপ বলা যায় যে তুলো চাষের জন্য এক ধরনের আগ্নেয় শিল্পজাত কালো মাটির কিন্তু প্রয়োজন হয়। এই ধরনের মাটি শুধুমাত্র দক্ষিণ ভারতের দাক্ষিণাত্যে মধ্যপ্রদেশ এবং বুন্দেলখণ্ড অঞ্চল। এই অঞ্চলে কালো মাটিতে কিন্তু বীজ বসিয়ে উন্নত মানের কিন্তু লম্বা আঁশের যেটা দরকার আমাদের বস্ত্রের জন্য সেটি উৎপাদনে কিন্তু ব্যবস্থা করা হয়। তুলো উৎপাদন করলে তা বাজারে কিন্তু চট করে কিনে দেওয়া হয়, তারপরে তাকে কিন্তু পরিষ্কার করা কারখানায় নিয়ে গিয়ে তারপরে বিক্রয়যোগ্য করে তাকে বিক্রি করার ব্যবস্থা করা হয়। এসব উৎপাদন অভাব হলে কিন্তু তুলোর চাষ কিন্তু করা যায় না, কারণ বিশেষ বিশেষ ফসলের জন্য বিশেষ বিশেষ মাটি কিন্তু দরকার হয়। এসব না থাকলে তাছাড়া কৃষিজ পণ্যের বাজারজাত করার সুবিধা বা পরিবহনের ব্যবস্থা না থাকা দরকার। এসব না করলে কিন্তু চাষিরা খুব একটা উৎসাহ পেত না। বাংলাদেশে বিশেষ করে পদ্মার যে মাটি তা কিন্তু ছিল পাট চাষে খুব উপযোগী। 19 শতকে সবচেয়ে ভালো পাট কিন্তু এই পূর্ববঙ্গে উৎপন্ন হতো। এই পাট বাঁধার যে ব্যবস্থা ও পাট কেন্দ্রগুলি কোথায় হয়েছিল? কেন্দ্রগুলিতে তৈরি হয়েছিল গঙ্গার ধারে কিন্তু আমরা জানি প্রচুর পরিমাণে, যেগুলো এখন প্রায় বন্ধ, যদি আস্তে আস্তে সেই জুট বালি পাটের আবার উঠে আসছে। গঙ্গার ধারে প্রচুর পাট কল কিন্তু স্থাপিত হয়। পাটের চাহিদা তৈরি হলে লাভে পূর্ববঙ্গের কৃষক কিন্তু সেই পাট চাষের দিকে তারা বসে থাকে। উত্তরপ্রদেশে কিন্তু যেমন আখ কিন্তু এখানে হয় না। উত্তরপ্রদেশে ব্রিটিশ আমলে কিন্তু আখের চাষ ছিল। গঙ্গার পলি মাটিতে ভালো আখের চাষ কিন্তু হতো। আখকে চিনিতে পরিণত করার জন্য কিন্তু আধুনিক চিনি শিল্প, তাহলে আমরা কি জানি আখের হাত ধরে কি তৈরি হলো? আধুনিক চিনি শিল্প কিন্তু গড়ে উঠল। ভারতের পুঁজিপতিরা এই চিনি শিল্পে কিন্তু অর্থ লগ্নি করেছিল। এই অঞ্চল আখ এবং চিনি উৎপাদনে বিশিষ্টতা কিন্তু অর্জন করেছিল। এই অঞ্চলটি কিন্তু আখ ও চিনি উৎপাদনে কিন্তু বিশিষ্টতা অর্জন করেছিল। কৃষির বিশেষীকরণ দক্ষিণ ভারতে কিন্তু দেখা যায়। ওখানে পার্টিকুলার কিছু কিছু ফসল কিন্তু মানে উৎপাদন করা সম্ভব, যেটা কিন্তু ভারতবর্ষের অন্য কোনো জায়গায় কিন্তু সেটা সম্ভব ছিল না, কারণ সেখানকার মাটি সেই ফসল উৎপাদনের জন্য কিন্তু যোগ্য ছিল। তাহলে কৃষি বিশেষীকরণ দক্ষিণ ভারতে দেখা যায়। তামিলনাড়ুতে চীনাবাদাম উৎপন্ন হতো। 19 শতকে এই চাষ বেড়েছিল। এই বাদাম ভোজ্য তেল তৈরির কাজে কিন্তু লাগে। তাহলে কি এই বাদাম তেল দিয়ে আমরা জানি কিন্তু অনেক সময় যেটা আমাদের ফ্রাই করা হয়, বাদাম তেল দিয়ে কিন্তু ব্যবহার করা হয়। তাহলে এই চীনা বাদামটা কোথায় তৈরি হবে? দক্ষিণ ভারতে। তাহলে তেল গম কিন্তু আমরা জানি যে বাণিজ্যিক পণ্য উৎপাদন শুরু হলে বিশেষীকরণের যুগে চাল গম কিন্তু বাণিজ্যিক পণ্য দাঁড়িয়েছিল। যে অঞ্চলে কৃষক শুধু তুলো বা কাঠ উৎপাদন করে তাদের খাদ্য চাহিদা মেটাতে কিন্তু অন্য অঞ্চল। এভাবে কৃষিতে বিশেষীকরণ কিন্তু উন্নততর পর্যায়ে কিন্তু পৌঁছে যায়। এভাবে কিন্তু কৃষিতে বিশেষীকরণ উন্নত পর্যায়ে কিন্তু পৌঁছে যায়। তাহলে কৃষিতে বিশেষীকরণ কি? তার মানে কিছু নির্দিষ্ট ফসল কোন কোন মাটিতে হবে বা সেটা বাইরে রপ্তানি করে কত টাকায় হবে, তাহলে সেই ফসলগুলোকে নিয়ে কিন্তু কৃষি বিশেষীকরণ হয়েছিল বা বাণিজ্যিকরণ, যেটাই বলা যায় না কেন। এবার আমরা দেখতে যে কৃষি বাণিজ্যিকরণ কিন্তু নিঃস্বার্থে তোমার উৎপাদনের অভিমুখ কিন্তু পাল্টে দিয়েছিল, কারণ যখন দেখছে যে এই কৃষি পণ্য বিক্রি করে মোটামুটি ভাবে ভালোই অর্থ ইনকাম হচ্ছে, তখন কি করবে? কৃষি পণ্যের একটা বড় অংশ কিন্তু
আহ, বাণিজ্যিক মিশ্রণ উৎপাদনের অভিমুখে পাল্টে গিয়েছিল। খাদ্যশস্য উৎপাদনের চেয়ে নগদ ফসলের উৎপাদনে কৃষক কিন্তু বেশি আগ্রহ দেখাতে থাকে। সেই সঙ্গে কৃষিজ পণ্যের একটা তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, খাদ্যশস্য উৎপাদনের চেয়ে নগদ ফসলের উৎপাদনে কৃষক বেশি জোর দেখাতে থাকে। সেই সব কৃষিজ পণ্যের একটি বড় অংশ কিন্তু বাজারে চলে আসে। বাণিজ্যকরণের অন্য ফল হলো 19 শতক ধরে বাণিজ্যিক পণ্যের দাম কমতে থাকে। অকৃষি পণ্যের তুলনায় কিন্তু কৃষিজ পণ্যের দাম বড্ড বেশি হারে বৃদ্ধি পেয়েছিল। এর ফলে রপ্তানিযোগ্য কৃষিজ পণ্য কৃষকদের কাছে কিন্তু বেশি গুরুত্ব পেয়েছে। যত রপ্তানি করলে তত সেই শুল্কটা সে করতে পারবে। বহির্বিশ্বিক অর্থনীতিতে কৃষি বাণিজ্যকরণ আর্থিক নিষ্কাশন করে কিছু প্রভাব রেখেছিল। রপ্তানিযোগ্য বাণিজ্যিক পণ্যের মাধ্যমে এদেশে উদ্বৃত্ত কিন্তু বিদেশে চলে যেত। কৃষি বাণিজ্যকরণের অন্য অনেক পরিণতির কথা কিন্তু উল্লেখ করা যায়। যেমন কিছু সময় অর্থনীতিবিদরা একসময় মনে করতেন যে ভারতীয় কৃষক রক্ষণশীল, আম, অনুন্নত অশিক্ষিত কৃষক সম্প্রদায় পুরনো মূল্যবোধ আঁকড়ে পড়ে থাকে। নতুন অর্থনৈতিক সুযোগ সুবিধা সৃষ্টি হলে তারা সুবিধা নিতে পারে না। 19 শতকের শেষ দিককার কৃষি বিপ্লব প্রমাণ করে, কৃষি বিপ্লব কিন্তু তা কিন্তু প্রমাণ করে না। কৃষিজ পণ্যের দামের উৎপাদন ওঠার সঙ্গে সঙ্গে আবাদি জমির ব্যবহারেও কিন্তু তারতম্য ঘটেছে। যে ফসলের বাজার দাম বেশি সেই ফসল উৎপাদনের জন্য কিন্তু তাহলে কি, যে ফসলের বাজার দাম বেশি কৃষক সেই ফসল উৎপাদনের জন্য বেশি জমিতে চাষ বসাতো। আবার সেই ফসলের দাম কমলে কিন্তু আবাদি জমির পরিমাণও কমে যেত। এই ধরনের মূল্য তাহলে কি আমরা দেখতে পাচ্ছি, যে ফসলের বাজার দাম বেশি সে কৃষক সেই ফসল উৎপাদনের জন্য জমিতে চাষ বসাতো। আবার সেই ফসলের দাম করলে আবাদি জমির পরিমাণ কিন্তু কমে যেত। এই ধরনের মূল্য যে অবধারণা প্রমাণ করেছিল যে ভারতের কৃষি পদ্ধতি ত্যাগ করেছিল, বাজার দ্বারা পরিচালিত হয়েছিল। বাণিজ্যিক বাণিজ্যিক যে প্রশাসন বা যে কৃষকদের বাড়িতে পণ্য চাষে বণিক মহাজনের অবশ্যই কিছুটা ভূমিকা ছিল, কিন্তু কৃষক সে বাজার দ্বারা প্রভাবিত হয়েছিল কিনা সে বিষয়ে সন্দেহ নেই। তবে ভারতীয় কৃষক বাণিজ্যিক পণ্য চাষে কতখানি স্বেচ্ছামূল্যে মানে তোরা কি জোর করে চাপিয়ে দেওয়া হতো, সেরকম তো নয়। অনেক জায়গায় কিন্তু এটা জোর করে চাপিয়ে দেওয়া হতো। 19 শতকের ব্রিটিশ সরকার পরিকল্পিতভাবে ভারতীয় অর্থনীতি কি করেছিল, আস্তে আস্তে ব্রিটিশ অর্থনীতির উপরে নির্ভরশীল করে তুলেছিল। কৃষি বাণিজ্যকরণের সঙ্গে সঙ্গে কৃষকদের সুবিধা হয়েছিল কিনা তা নিয়ে তিনি অর্থনীতিবিদদের প্রশ্ন তুলেছেন। মূল প্রশ্নটি হলো বাণিজ্যিক পণ্য চাষ স্বেচ্ছা প্রণোদিত, এইটা বাণিজ্য স্বেচ্ছা প্রণোদিত, এটা না ভেবে কৃষকের উপরে না জোর করে কৃষকদের শুধু চাপানো হয়েছিল। প্রথমে প্রশ্নটি উঠেছিল কারণ কৃষক তার ভালো জমি বা বাণিজ্যিক যেটা বারবার করে ধান চাষ করে সেগুলো সাধারণত বাণিজ্যিক পণ্যের জন্য রেডি থাকে না। সরকারি হিসাবে দেখা কৃষককে চাপানো হয়েছিল। প্রশ্নটি ছিল সরকারি হিসাবে কৃষক আর কারো ভালো জমি বাণিজ্যিক পণ্য উৎপাদন করতে পারবে না। তার মানে আমরা কি দেখতে পাচ্ছি যে প্রথম প্রশ্নটি ছিল কারণ কৃষকরা ভালো জমি বাণিজ্যিক পণ্য উৎপাদনের জন্য কিন্তু কাজে লাগিয়েছিল। সরকারি হিসাবে দেখা গেছিল কতখানি খরচা হয়েছিল বা কতখানি ব্যয় হয়েছিল। ডাচদের শাসনকালে বাণিজ্যিক পণ্য উৎপাদনের যে ব্যবস্থা হয়েছিল তা কিন্তু ভারতীয় কৃষিজ বণিকরণের বাণিজ্যিকরণের তুলনা হয় না। তাহলে কি যা ডাচদের শাসনকালে বাণিজ্যিক পণ্য উৎপাদনের যে ব্যবস্থা হয়েছিল তার সঙ্গে কিন্তু ভারতীয় কৃষি বাণিজ্যিকরণের কোনো তুলনা হয় না। ব্রিটিশ শাসক গোষ্ঠী ক্লাসিক্যাল এবং নিউ ক্লাসিক্যাল অর্থনৈতিক তত্ত্ব অনুসরণ করে দেখাতে চাইছিলেন যে ভারতীয় কৃষি বাণিজ্যিকরণের ফলে ভারতীয় কৃষক কিন্তু লাভবান হয়েছিল। ভারতীয় কৃষি লাভবান হয়েছিল, অর্থনৈতিক সমস্ত লেনদেনের ক্ষেত্রে ক্রেতা এবং বিক্রেতা কৃষক বাণী লাভ হতো।
ক্রেতা মনে করে সে সবচেয়ে কম দামি না, বিক্রেতা মনে করছে যে সে সবচেয়ে বেশি দাম বিক্রি করছে। সব রকমের অর্থনৈতিক আন্দোলনের মুনাফার কিন্তু সুযোগ থেকে যায়। তাহলে কি সরকারের অর্থনৈতিক আদান প্রদানে কিন্তু মানে সুযোগ মুনাফা সুযোগ কিন্তু থেকে থেকে যায়। ঐতিহাসিকরা মনে করেছে যে বাণিজ্যিক পণ্য উৎপাদন হওয়াতে ভারতীয় কৃষক লাভবান হয়, তার অবস্থা উন্নতিও ঘটেনি। বাণিজ্য শস্য উৎপাদনে অর্থনৈতিক কার্যকলাপ ছিল তা নিয়ে তারা প্রশ্ন তুলেছে। অনেকেই মতে যে মূলত বাণিজ্যিক পণ্য কিন্তু স্বেচ্ছামূলক মানে উৎপাদন স্বেচ্ছামূলক কিন্তু ছিল না, সবাই ফসল চাষের দিকে কিন্তু ঝুঁকেছিল। জ্যাকডিল ফেনা দম্পতি শাহিদ আমিন মনে করেন যে বাণিজ্যিক পণ্য উৎপাদনের পিছনে প্রাতিষ্ঠানিক চাপ ছিল, রাজস্ব হারও ছিল, সরকার বোর্ডের মতো কিন্তু রাজস্ব বাড়িয়ে নিত। রাজস্ব সংগ্রহ করার পদ্ধতি কিন্তু ছিল হচ্ছে অত্যাচার মূলক। তাহলে কি সরকার বাড়িয়ে নিতে এবং রাজস্ব সংগ্রহ পদ্ধতি ছিল অত্যাচার মূলক। সরকার কি করতো? সরকার তোমার যেটাকে বলা হয় সরকার কিভাবে অত্যাচার করতো, রাজা কিন্তু ডাইরেক্ট গিয়ে ট্যাক্স কালেক্ট করতো না, সরকার নগদ অর্থে কিন্তু রাজস্ব আদায় করতো। জ্যাকডিল দেখেছেন যেখানে রাজস্বের চাপ ছিল সেখানে কৃষকের অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো ছিল না। এমন কৃষক আগে বিভিন্ন আয় করাতে বাণিজ্যিক কর্মচাষের দিকে এগিয়েও ছিল। শাহিদ আমিন গোরখপুরের বাড়িতে যখন নিয়ে যাবে চাষিদের কথা উল্লেখ করে দেখিয়েছেন যে আচ্ছা জমিদার এমন সময় খাজনা আদায় করতে যখন কৃষকের হাতে পয়সা থাকতো না, এটা তাদের কিন্তু মহাজনের কাছে ধার করতো। মানে আখ চাষের শ্রমিকরা কি দেখাচ্ছে যে এমন সময় তাদের কাছে টাকা মানে চাই হবে যখন তাদের পয়সা জমার কিন্তু ক্ষমতা থাকতো না। যাই হোক বাণিজ্যিক পণ্য চাষ করতে গিয়ে কৃষক কিন্তু ঋণের জালে ক্রমশ জড়িয়ে পড়ছিল। মহাজনের দাবি অনুযায়ী তাকে বাণিজ্যিক পণ্য উৎপাদন করতে হতো, লাভ কিন্তু সেই অর্থে অনেকটা ছিল না। কৃষি বাণিজ্যকরণের পরিণতি হলো খাদ্যশস্যের উৎপাদন হ্রাস, কৃষকের ঋণগ্রস্ততা এবং তার পরিভোগের কিন্তু ক্রমহ্রাসমানতা। ভারতে কৃষিজ পণ্যের বাণিজ্যিকরণের ফলে কৃষক মহাজন, জমিদার এবং বণিক বা বানিয়াদের কুক্ষিগত হয়ে পড়েছিল। বাণিজ্যিক পণ্য উৎপাদনের জন্য ভালো বীজ, সার এবং বেশি জলের দরকার হতো। মহাজন এবং বানিয়া কৃষকদের উৎপাদনের জন্য কিন্তু ঋণ দিত এবং ফার্মাস দিয়ে তার প্রয়োজনীয় নগদ ফসল অনেক কম দামে বিশেষ জায়গা মানে বিশেষ জাত এবং জাত সে ধরনের মানে তৈরি করে নিলে তার মধ্যে কিন্তু প্রয়োজনীয় নগদ ফসলের সঙ্গে যে ধরনের তৈরি করে নিতে থাকে এবং তার মধ্যে কিন্তু নিতে হয়। আবাদের ঋণ ছাড়াও কিন্তু ফসল ঘরে ওঠা পর্যন্ত খেয়ে পরে বেঁচে থাকার জন্য কৃষকের আবার একটা খোরাকি ঋণ দিতে হতো। তাছাড়া নানা পারিবারিক ও সামাজিক অনুষ্ঠানের জন্য কৃষককে ঋণ দিতে হতো। ফসল কোনো কারণে নষ্ট হলে কৃষক মহাজনের উপর দয়া নির্ভর করে বেঁচে থাকতো। এজন্য সে মহাজনকে অগ্রাহ্য করে শুধুমাত্র বাজারের দিকে তাকিয়ে অর্থ করি ফসল উৎপাদনের কথা ভাবতে পারত না। মহাজনকে ঋণের জন্য শুধু টাকা 1% মানে কিন্তু সুদ দিতে হতো। নগদ ফসল বাজারজাত করার ব্যাপারে চাষির অসুবিধা ছিল। মধ্যবর্তী বণিক বা দালাল বাজারের খবর রাখতে ঈশ্বরের ওঠানামা দেখে তাকে বাণিজ্যিক পণ্য উৎপাদনে বা উৎসব দেখাতো। ভারতের বিপণন ব্যাপারটা এমন ছিল যে চাষি বুঝতে পারতো না যে পণ্যের ন্যায্য দাম আর কোনটা দিলে পরে ঠিকঠাক সে দাম পাবে, কারণ সবাই তো এখানে শিক্ষিত ছিল না। বাণিজ্যিক পণ্যের দাম বাড়লে কিন্তু সরকার আয়তকারী অঞ্চলের রাজস্ব বাড়িয়ে দিয়েছিল এবং উঁচু হারে রাজ্যে রাজস্ব ধার্য করেছিল।
কিন্তু কেন করেছিল? হয় বাণিজ্যিক পণ্য চাষের সিদ্ধান্ত মেনে নিতে না পারা, এই সকলে কিন্তু খাজনা পণ্য বাজার করা, তার সব কাজে কিন্তু মহাজনের হাতে কিন্তু আজকে চলে যায়। মহাজনের হাতে কৃষকের কিন্তু সেটা ঠিকটা সেখানেই বাধা পড়েছিল। অধ্যাপক সব্যসাচী ভট্টাচার্য মনে করেন যে অর্থকরী ফসল উৎপাদনের জন্য নানাভাবে কৃষকদের কিন্তু পরাধীনতা বেড়েছিল। উৎপাদনের জন্য আগাম খাওয়া দাওয়া ও অন্যান্য কিছুর জন্য খরচ নির্ভর করা। তাহলে কৃষকদের পরাধীনতা বেড়েছিল। উৎপাদনের আগাম খাজনার জন্য ঋণ এবং পণ্য বিক্রির জন্য মধ্যবর্তী ব্যবসায়ীর উপরে কিন্তু নির্ভরতা কৃষকের স্বাধীনতা হরণ করেছিল। এই নির্ভরতা এবং পরাধীনতা ছোট গরিব কৃষকের ক্ষেত্রে কিন্তু ছিল অত্যন্ত প্রকট। তাহলে ছোট গরিব কৃষকের ক্ষেত্রে ছিল অত্যন্ত প্রকট। এর ফলে ক্ষুদ্র এবং বর্ধিষ্ণু চাষির মধ্যে কিন্তু আস্তে আস্তে তাদের দূরত্ব কিন্তু ব্যবধান বাড়তে থাকে। অনেক জায়গায় বর্ধিষ্ণু অঞ্চল চাষি মহাজনের ভূমিকায় কিন্তু নেমে পড়ে। অনেকের মতে কিন্তু হচ্ছে কৃষক সমাজের নিম্ন স্তরে কিন্তু কৃষি বাণিজ্যের জন্য ছিল। আহ, কৃষি বাণিজ্যের জন্য উম, অনেকের মধ্যে আছে। অনেকের মধ্যে কৃষক সমাজের নিম্ন স্তরে কৃষি বাণিজ্যে প্রশাসনের জবরদস্তি মান্যতা হয়। একে স্বেচ্ছা প্রণোদিত বা স্বাভাবিক প্রক্রিয়া কিন্তু কখনোই বলা যায় না। এই সম্পর্কে বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মত পোষণ করেছে। ভারতীয় কৃষি বাণিজ্যিকরণ কিন্তু এদেশের অর্থনীতিকে গভীরভাবে কিন্তু প্রভাবিত করেছিল। ভারতীয় কৃষিজ পণ্যের যে বাজার, হ্যাঁ, সেটা কিন্তু আমরা কি দেখতে পেয়েছিলাম? কৃষিজ পণ্যের বাজার বিশ্ব বাজারের সঙ্গে কিন্তু ঘনিষ্ঠভাবে যুক্ত হয়। বিশেষভাবে ওঠানামা ভারতের কৃষিজ পণ্যের দামের উত্থান পতন নিয়ে আসছে। কৃষি বাণিজ্যিকরণের ফলে প্রকৃত দলীয় চাষিরা আওতায় কিন্তু এসেছিল। সামগ্রিকভাবে কৃষিজ পণ্যের দাম বেড়েছিল, কৃষি শ্রমিকের মজুরিও কিন্তু বেড়েছিল। কৃষিজ পণ্য রপ্তানি রপ্তানি ছেড়েছিল, এর দামও বেড়েছিল, কিন্তু কৃষক যতখানি আশাতে ততখানি কিন্তু সে লাভবান বা হয়নি। অর্থাৎ দালাল ও মহাজনরা কৃষকের লভ্যাংশের একাংশ কিন্তু আত্মসাৎ করা করেছিল। বাণিজ্যিক পণ্যের উৎপাদন করতে গিয়ে কৃষক স্বাধীনতাও হারিয়ে ফেলেছিল। হুম, ঋণগ্রস্ত তাহলে কি ঋণগ্রস্ত হয়ে কিন্তু বাণিজ্যের কৃষক স্বাধীনতা হারিয়ে ফেলেছিল। ক্রমশ তিনি ঋণগ্রস্ত হয়ে পড়ে জমির অধিকার হারিয়েছিল। তাতে ভারতে ভূমিহীন কৃষি শ্রমিকদের সংখ্যা কিন্তু ক্রমশ হ্রাস হতে শুরু করে। কৃষকের ব্যস্ততা এবং ভূমিদানদের তাদের কি ভূমিহীনতা হলো অর্থনৈতিক বাণিজ্যকরণের অবসম্ভাবী পরিণতি। খাদ্যশস্য উৎপাদন যেমন কমেছিল, ঊনসত্তর ইতিহাসে খাদ্যাভাব ঘন ঘন দুর্ভিক্ষ অকাল হলো কিন্তু এর জন্য পরিণাম। আচ্ছা, শিল্পায়ন আমরা এবার কি দেখবো? ডিইন্ডাস্ট্রিয়ালাইজেশন। তাহলে শিল্পায়নের বিপরীত প্রক্রিয়ার নাম হলো অবশিল্পায়ন বা শিল্পের বিনাশ। শিল্পায়নের সংজ্ঞা হলো জাতীয় আর শিল্প যার অংশ করে শিল্পে বেশিরভাগ কাজ পায় নগরায়ন হয়। ঠিক তার বিপরীতটা হচ্ছে অবশিল্পায়ন। এখান থেকে যখন তোমাকে আরেক জায়গায় নিয়ে যাওয়া হয়, তাহলে তোমার কৃষির পূর্ব জায়গায় গেলে তোমার নষ্ট হয়ে গেছে, সেই জায়গাটা ফেরত পাওয়া যাবে না। তাহলে এখানে কি বলছে? শিল্পায়নের বিপরীত প্রক্রিয়ার নাম হচ্ছে অবশিল্পায়ন। তাহলে শিয়ালের কাজ হলো তাহলে শিল্পায়নের সংজ্ঞাগুলো জাতীয় আয়, শিল্প আয়, জাতীয় আয়, শিল্পের আয় অংশ কিন্তু বাড়ে, যে বেশি লোক তার কাজ পায়, লাগানো হয়। জীবনযাত্রা মান, কৃষি পণ্য, কৃষি থেকে জাতীয় আয়ের অল্পদেরকেও তো অংশ হবে কিন্তু এই মাসে। তাহলে কি জীবনযাত্রার মান বৃদ্ধি, কৃষি থেকে জাতীয় আয়ের অনুপাতে কিন্তু অংশ কিন্তু কমে যায়। এই বিপরীত চিত্র হলো অবশিল্পায়ন, অর্থাৎ শিল্পের অনুপাত কিন্তু কমিয়ে কমিয়ে মানে শিল্পের অনুপাতে কিন্তু কৃষির উৎপাদন বৃদ্ধি পায়। জাতীয় আয় কৃষিজ আয়ের কিন্তু অংশ বাড়ে, জাতীয় আয় কৃষিজ আয়ের অংশ বাড়ে। শিল্পকর্মে নিযুক্ত লোকের সংখ্যা কমে, শিল্পকর্মে সংখ্যা কমে, নগরায়ন কিন্তু কমতে দাঁড়ায়।
মঙ্গল আমল থেকে ভারতের মুদ্রা শিল্পকলা কিন্তু উৎপাদিত হয়। তাহলে মঙ্গল আমল থেকে আমরা কি দেখছি ভারতে তোমার শিল্পকলা কিন্তু মোগল আমল থেকে ভারতে কি হয়েছিল ভারতে তোমার মোগল আমল অর্থাৎ শিল্প অনুপাত থেকে উৎপাদন বৃদ্ধি পায়, ভারত জাতীয় আর কৃষিজ আয়ের অংশ বাড়ে, শিল্পকর্ম নিযুক্ত লোকের সংখ্যা কমে, নগরায়ণ কিন্তু থমকে দাঁড়ায়। মোগল আমল থেকে ভারতের প্রচুর শিল্পপণ্য কিন্তু উৎপাদিত হতো। এই মোগল আমলে কি ভারতের প্রচুর শিল্পপণ্য কিন্তু উৎপাদিত হতো। মুঘল আমল থেকে ভারতে প্রচুর পরিমাণে শিল্প উৎপাদিত হতে নগরায়ণ কিন্তু থমকে দাঁড়াচ্ছিল। মুঘল আমল থেকে ভারতে প্রচুর শিল্পকর্ম উৎপাদিত হতো। মধ্য আঠারো শতাব্দীতে কিন্তু পৃথিবীর মোট শিল্পাঞ্চলে তাহলে কি পৃথিবীর মোট শিল্পাঞ্চলে প্রায় ৮০% কিন্তু যোগাযোগ হতো। কিন্তু এই প্রকার এই এই ১০০ বছর ধরে ভারতে কিন্তু অবশিল্পায়ন কর্মরত চলেছিল। ভারতের ইংল্যান্ড ইউরোপের শেষ দিকগুলোতে কিন্তু সুতির বস্ত্র, রেশম বস্ত্র মিল ইত্যাদি রপ্তানি করা হতো। আধুনিক গবেষক আক্রান্ত আধুনিক গবেষণার পরবর্তীকালে আমার মতে সেটা পরীক্ষার কাজ এখানে ১০০ বছর ধরে কিন্তু ভারতে অবশিল্পায়নের পর্ব চলেছিল। তার মানে ১৬৬৫ থেকে ১৮৬৮ পর্যন্ত কিন্তু ভারতে অবশিল্পায়নের একটা ১০০ বছর ধরে এখানে কাজ চলেছিল। প্রচুর পরিমাণে কিন্তু ভারত থেকে অর্থ বল বস্ত্র বাইরে চলে গিয়েছিল। এমনি আমাদের এখানে কিন্তু ধীরে ধীরে তারপর এই কারখানাগুলো বানানো থাকে। অবশ্যই অনেক পরবর্তীকালে বর্ণনা হয়েছে। এখানে কিন্তু হচ্ছে অবশিল্পায়ন হচ্ছে, প্রচুর কাঠকল স্থাপিত হয়েছে। যেমন ভালো দিক ছিল তেমনি কিন্তু তার খারাপ দিকও ছিল। তাহলে এবার দেখা যাচ্ছে যে ভারতের তিন ধরনের শিল্প তিন ধরনের হস্ত এবং কুটির শিল্প ছিল। যেসব শিল্পের শিল্প কারিগররা গ্রামের প্রয়োজনীয় কিন্তু জিনিসপত্র কিন্তু শিল্পগুলো সরবরাহ করত। শহরে কুটির শিল্প ছিল, এগুলি শহরের মানুষের চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদনে কিন্তু কাজ করত। তাই বলে কি গ্রাম হয়ে গেছে বা আমাদের যে ছোট ছোট বাজারগুলো সেগুলো কি উঠে গেছে? এগুলো কিন্তু উঠেনি। এগুলো শহরের মানুষের চাহিদা অনুযায়ী উপকরণে কাজ করত। এসব শিল্পে এক পরিসরে সকলে মিলে কিন্তু উৎপাদনের সঙ্গে যুক্ত হতে হয়, নইলে কিন্তু সেই কাজ করা যায় না। এই দুই শ্রেণীর শিল্প যারা শহরের শিল্প ছোটখাটো শহরে কি ছিল? শহরে ছিল ছোট কারখানা শিল্প, যেখানে দিনমজুরি পণ্য উৎপাদনে কাজ করা হতো। এবং পরিচিত হস্ত এবং কুটির শিল্প কিন্তু রাজশাহী শহরের মানুষদের চাহিদার উপরে অনেকখানি নির্ভরশীল হয়ে পড়েছিল। বিদেশি কোম্পানিগুলি এই দেশে থেকে দেশ এবং ইংল্যান্ডের বাজারে যা রপ্তানি করছে। এর একটি কারণ হলো যে এদেশে উৎপাদন কম এসব উৎপাদন ব্যয় কম হতো, কারণ শ্রমিক ও কাঁচামাল ছিল কিন্তু ভীষণভাবে লম্বা। অনেকটি চিহ্নিত অনেকটি তাহলে কি বিদেশের বিভিন্ন দেশ ইউরোপ বাজারে রপ্তানি করতো। এদেশ থেকে শিল্পকলা কিনে নিজেদের দেশ ও ইউরোপের বাজারে কিন্তু রপ্তানি করা হতো। এর একটি কারণ হলো এদেশে উৎপাদন ব্যয় কম হতো, কারণ শ্রমিক ও কাঁচামাল ছিল কিন্তু সস্তা। কয়েকটি বিদেশি কোম্পানি তাদের পুঁজিতে সিভিল এর একটি কারণ হলো যে এদেশে উৎপাদন ব্যয় কম হতো, কারণ শ্রমিক এবং কাঁচামাল ছিল সস্তা। কয়েকটি বিদেশি কোম্পানি তাদের পুঁজিতে শিল্পপণ্য উৎপাদনের কিন্তু ব্যবস্থা করেছিল। ১৭০০ খ্রিস্টাব্দ নাগাদ আমরা কি দেখতে পাই? ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে রেশম বস্ত্র আমদানি নিয়ন্ত্রণ করতে থাকে, নিজেদের দেশে জাতিদের স্বার্থের বাজারকে তাদের মনে রেখে। তবে ইউরোপের বাজারে তাহলে ইউরোপে আমরা কি দেখেছি? ইউরোপের বাজারে ভারতীয় বস্ত্রের চাহিদা থাকায় শিল্পের কিন্তু তেমন কোনো ক্ষতি হয়নি। ১৮ শতকের রাজনৈতিক পালাবদলের তাহলে কি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারত থেকে রেশম বস্ত্র আমদানি করতো, নিয়ন্ত্রণ করতে থাকে, যাতে নিয়ে দেশে তাদের স্বার্থের কথা কিন্তু মনে রেখে। তবে ইউরোপের বাজারে ভারতীয় বস্ত্রের চাহিদা থাকলে শিল্পের কিন্তু তেমন কোনো ক্ষতি হয়নি। ১৮ শতকের রাজনৈতিক এবং পালাবদলের দিক থেকে ভারতীয় শিল্প দুরবস্থা কিন্তু
তখনই আমদানি শুরু হয়েছে শুরু হয়। বিদেশি ভূমিকা এদেশের শিল্পী এবং কারিগরদের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ দিয়ে তুলে কৃষকদের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ আহ, স্থাপন করে অগ্রিম দিয়ে কম টাকায় কিন্তু শিল্পপণ্য উৎপাদনের ব্যবস্থা করেছিল। উইলিয়াম কেটস এই একচেটিয়া অর্থনৈতিক নিয়ন্ত্রণ ও বিদেশি কারিগরি দুরবস্থার কথা কিন্তু উল্লেখ করেছে। এদেশের রাজা মহারাজা এবং অভিজাতরা শিল্পপণ্য কিন্তু এদের পতনের ক্ষেত্রে কিন্তু এই ধরনের পণ্যের চাহিদা কমেছিল। এদেশে ইংরেজি শিক্ষার বিস্তার ঘটে ইউরোপের ভোগ্য পণ্যের প্রতি আকর্ষণ তৈরি হয়েছিল। ইংল্যান্ডে শিল্প বিপ্লব বলে মেশিনজাত সস্তা সুতি বস্ত্র ভারতে এসে বাজার দখল করে ফেলেছিল। বাজার দখল করে ফেলে বাজার দখল করে আহ, বসেছিল। ব্রিটিশ সরকারের শুল্ক দিয়ে সস্তা সুতি বস্ত্র ভারতে এসে বাজার দখল করে বসেছিল। ব্রিটিশ সরকারের শুল্ক নিয়ে বাবাদ বাণিজ্য নীতি এদেশে ব্রিটিশ সুতি বস্ত্রের অংশ নিশ্চিন্ত করেছিল। ভারতে শুধু সুতি বস্ত্র নয়, ব্রিটিশ যন্ত্রশিল্প কিন্তু প্রস্তুত সুতো মানে প্রস্তুত সুতো কিন্তু ভারতে এসেছিল। তাহলে কি এই যে আমরা খাতা যখন বাড়িতে আসি কিন্তু সবকটা আমাদের বাইরে থেকে এসছে। ভারতীয় শিল্পের অবক্ষয় এবং অবশ্যই এই তত্ত্বটি কিন্তু সকলের কাছে সমানভাবে পৌঁছে। মানে অবশিল্পায়নের কিন্তু তিনটে মত আছে। ভারত জাতীয়বাদী বুদ্ধিজীবীদের মত হলো যে ব্রিটিশ আমলে কিন্তু ভারতে অবশিল্পায়ন হচ্ছে। ওরা বলে তার আগে কোনো অবশিল্পায়ন হয়নি। ঔপনিবেশিক রাষ্ট্র এজন্য দায়ী ছিল। জাতীয়তাবাদী মতে গোড়া সমালোচনা করে প্রথম মতে প্রতিষ্ঠা করেছিলেন। 19 শতকের গোড়ার দিকে হয়তো অবশিল্পায়ন হয়েছিল, কিন্তু এই দেশের দিক থেকে শিল্পায়ন শুরু হয়ে অবশিল্পায়নের পুনরুত্থান স্থায়ী হয়ে গিয়েছিল। অবশিল্পায়ন স্থায়ী হয়েছিল, কিন্তু সাধারণত আমরা জানি যে অবশিল্পায়নের পুনরুত্থান কখনোই স্থায়ী হয় না। দ্বিতীয় মতে প্রবক্তারা অবশিল্পায়নের তত্ত্বটিকে একেবারে নস্যাৎ করে দিয়েছে। তৃতীয় মতে প্রবক্তারা মনে করেন যে অবশিল্পায়ন হলো যাতে ভারতের ক্ষতি হয়নি, বরং কিন্তু ভালোই হয়েছে। কিরকম ভালো হয়েছে। তাহলে তৃতীয় মতে বড় অবশিল্পায়ন হলো যাতে ভারতের ক্ষতি হয়নি, বরং ভালোই হয়েছে। প্রথম মতে ভাষ্যকার ছিলেন জ্ঞানীয় ধারণা। তার বক্তব্য হলো ভারতের জলবায়ু প্রতিবেদনে অর্থাৎ তথ্যের কিন্তু অনেক ভুলপ্রাপ্তি আছে। নারী পুরুষ শিল্পী মধ্যে এসে যে বৈদিক বিরোধীদের যথেষ্ট কিছু গুরুত্বপূর্ণ আছে। তিনি বলেছেন যে অবশিল্পায়ন হয়েছিল কিন্তু খুব সামান্য হারে। ঘটনার ভিত্তিতে অনেকে মানুষ অবশিল্পায়ন তো অনেক ভাগে ঢুকে পড়েছে। তিনি নারী এবং শিশু শ্রমিকদের কিন্তু হিসেবে মধ্যে ধরেননি। তিনি বলছেন উৎপাদন বাড়ানো যা প্রযুক্তি ব্যবহার করে শ্রমিক বা বাড়িতে, অর্থাৎ এই সময়কালে শিল্পকার রাজকুমার করে কিন্তু নবশিল্পায়ন হয়েছিল। প্রযুক্তি ব্যবহারের ফলে শ্রমিক শ্রেণী ও কারিগরের সংখ্যা কম হলে কিন্তু তাকে ডেকে নেওয়া হতো। ভারতে অবশিল্পায়ন হয়েছিল 1801 থেকে 1865 খ্রিস্টাব্দে সময়কালের মধ্যে। দুর্ভাগ্যবশত ধর্নার করেছে 1811 থেকে 1911 খ্রিস্টাব্দে। ধর্নার এই কৃতিত্ব নিজেও স্বীকার করে নিয়েছে। সবচেয়ে বড় সমালোচক পেয়েছিলেন হচ্ছে মরিস। তার ভাবে কিন্তু আদৌ শিল্পায়ন হয়নি। আমদানি বৃদ্ধি রপ্তানির আসলে অবশিল্পায়ন কিন্তু হয় না। অন্যান্য জাতীয় আয় রপ্তানি কিন্তু কমেও দেশের বাজারে কিন্তু তাহলে কি এখানে কি দেখতে পাচ্ছি যে তার মধ্যে ভারতের কিন্তু অবশিল্পায়ন আদৌ হয়নি। আমদানি বৃদ্ধি এবং রপ্তানির আসলে অবশিল্পায়ন হয় না। ভারতের জনসংখ্যা এবং জাতীয় আয় বাড়লে রপ্তানি কমলে কিন্তু দেশি বাজারে দেশি শিল্প পণ্য কিন্তু বিক্রি করা হতো। তার মানে এখান থেকে মোটামুটি ভাবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ভারতের উপনিবেশিক শাসনের যে অর্থনৈতিক প্রভাব, তার মানে তাহলে সব দিক থেকে কিন্তু তার প্রভাব পড়ছে। কিছু ভালো ছিল, কিছু কিন্তু খুব খারাপ ছিল।
তাদের শিল্পকর্মে বিক্রি হতে পারে। আমদানির জন্য একটি শিল্পের ক্ষতি হলে অন্য সহায়ক শিল্প কিন্তু গড়ে উঠতে পারে। লোহার আমদানি বাড়লে কামারের কাজ বাড়ে, সুতোর আমদানি বাড়লে তাঁত শিল্প কিন্তু চাঙ্গা হয়ে উঠেছে। এদিকে শিল্পপণ্য আমদানি ক্ষতিপূরক কিন্তু প্রভাব বলা, এটাকে শিল্পপণ্য আমদানি ক্ষতিপূরক বলা যায় না। মরিস মনে করেছিলেন যে ম্যানচেস্টার, বার্মিংহাম বা শেফিল্ড অনেকগুলি আহ প্রাচীন ভারতীয় শিল্প কিন্তু ক্ষতি করতে পারেনি। ভারতের পুজো এবং উৎসবে পট্টবস্ত্র, লাগাই রঙিন বা রঙিন বস্ত্র, দামি বস্ত্র ইংল্যান্ডের যন্ত্রশিল্প কিন্তু উৎপন্ন হতো না, কারণ এগুলির চাহিদা কিন্তু তেমন বেশি ছিল না। ভারতের সব সমস্ত শিল্প টিকে ছিল গ্রামের দরিদ্র অঞ্চলে। প্রয়োজনে মোটা কাপড় কিন্তু এদেশে তাঁতিদের হাতে কিন্তু তারা তৈরি করত। দেশে তাঁতিদের হাতে তারা তৈরি করতো, কারণ ভারতের পুজো বা আমাদের পানিপাতনের পুজো, সেখানে কিন্তু এই ধুতি কিন্তু সাগরের উপরে কাজ করা, এটা ভীষণভাবে কিন্তু লাগে। তরুণ মাস্টার এবং সব্যসাচী ভট্টাচার্য মরিসের যুক্তি বিরোধিতা করে লিখেছে তার বক্তব্য কিন্তু কখনোই তথ্য নির্ভরতা, কারণ তাকে তাকে প্রমাণ করতে হবে নিয়ে দিয়ে যে সে কি করেছে না তথ্য দিয়ে যুক্তি, তার বক্তব্য তথ্য নির্ভর না, কারণ তাকে তথ্য সরবরাহ করতে হবে। ও জনসংখ্যা মাথাপিছু আয় বাড়লে ভারতে বাজারে আয়তন বেড়েছিল, তেমন এমন কোনো কিন্তু তথ্য মরিস কিন্তু দিতে পারেননি। এদেশের প্রধানত বংশোত্তমী পেশাদারি বৃত্তি, মহাজনের ঋণ এবং অন্য জীবিকার অভাবের জন্য তার শিল্পের সঙ্গে যুক্ত ছিলেন, তাদের অবস্থা কিন্তু ভালো ছিল না। মরিস এসব প্রশ্নের উত্তর দিতে পারেনি। শিল্প এবং কারিগরদের ঋণগ্রস্ততা এবং দুরবস্থার কথা কিন্তু বললে বিশ্লেষণ করা কিন্তু কখনোই যায় না। ভারতে অবশিল্প সম্পর্কে তৃতীয় বিখ্যাত মতামত রেখেছিলেন ইংরেজ অর্থনীতিবিদ রিচার্ড কপেন, জন রাইট ইত্যাদি আরো অনেকে। এদের বক্তব্য খুব পরিষ্কার, কিন্তু কোনো অস্পষ্টতা নেই। স্বদেশী অর্থনীতির মূল কথা হলো শিল্প বিভাজন, আধুনিক অর্থনীতির মূল কথা হচ্ছে শ্রম বিভাজন অবাধ অর্থনীতি করে যাতে সকলে লাভবান হয়। ইংল্যান্ডের উত্তরে শিয়ালদা, দক্ষিণে কৃষি খামার, এটি ইংল্যান্ডের উত্তরে হচ্ছে শিল্পাঞ্চল, দক্ষিণে কৃষি খামার, এতে কিন্তু ইংল্যান্ড লাভবান হয়েছে। তাহলে কৃষি নির্ভর ভারত যদি অবশিল্পায়ন হয়েও থাকে, তাহলে সেটা ভারতের পক্ষে কিন্তু একদিকে মঙ্গলজনক হয়েছে। তার মানে কৃষি ব্যবস্থা কিছুটা হলেও কিন্তু নাড়া পড়েছিল। শিল্পপণ্য উৎপাদনের প্রতিযোগিতায় নামলে ভারত কিন্তু ক্ষতিগ্রস্ত হতো। কিছু সমস্যা হলো যে এসব অর্থনীতিতে শিল্পবিদ ও অন্যান্য প্রভাবের কথা কিন্তু বিমানন ভুলে গিয়েছিলেন। ভারত ছিল কি পরাধীন দেশ, এদেশের শিল্প বিপ্লব করে মানুষ কিন্তু কারিগরি কুশলতা, ভারতের যে ক্ষতি হচ্ছে সেটাকে কারিগরি কুশলতা, উদ্যম এবং প্রচুর অনুযায়ী কিন্তু শিল্প অবশিল্পায়ন মিলে শুধু কোনো একটু নির্ভর করে ভারতের ক্ষতি যে হতে পারে তাহলে লেখা কিন্তু পাওয়া যায় না। আসল যে কাজটা মানে সবচেয়ে বড় ক্ষতি হতে পারে জাতি এবং আয়ের কর্মসংস্থানে কিন্তু একটা নষ্ট। এই বিশাল দেশের কোটি কোটি মানুষের জন্য কৃষি যথেষ্ট না, তারা কিন্তু উপলব্ধি করতে পারেননি। ভারতে জাতীয়তাবাদী মার্ক্সবাদী ঐতিহাসিক সকলে অবশ্যই প্রমাণিত সত্যতা হিসাবে দেখিয়ে দিলে কিন্তু প্রমাণিত সত্যতা হিসাবে কিন্তু মেনে নিয়েছেন। এর জন্য ভারতের দারিদ্র্য এবং দুর্ভিক্ষ, গ্রামীণ অর্থনীতি কিন্তু যে সমস্ত সময় পতন ঘটেছে। আর অবশিল্পায়নের ফলে আমরা তাদের কি দেখলাম, অবশিল্পায়নের ফলে আমরা অবশিল্পায়ন হিসেবে তারা দেখলাম যে শিল্পের ক্ষেত্রে একটা বিনাশ হচ্ছে, পাশাপাশি অন্য শিল্প গড়ে উঠেছিল সেখানে কি আজকে যে আলোচনা আমরা দেখতে পেলাম যে একদিকে
কৃষি বাণিজ্যকরণ বিস্তারই হচ্ছিল, তেমনি অন্যদিকে কিন্তু কৃষির একটা আয়ও বাড়ছিল, আবার সেখানে কিন্তু একটা দারিদ্রতাও যে পুরোটা কৃষি বাণিজ্য শুল্ক বিভিন্ন কৃষি বাণিজ্য হচ্ছিল সেটাও কিন্তু আমরা দেখেছি। পরবর্তীকালে রপ্তানি বাণিজ্যে কিন্তু শুল্ক আস্তে আস্তে স্থাপন করা হয়, যখন ভারত থেকে বহু পরিমাণে বাইরে রপ্তানি করা শুরু হয়। এর প্রভাব হিসাবে আমরা দেখতে পেয়েছিলাম যে ভারতীয় সমাজের একটি অংশ কিন্তু আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছিল, কারণ শোষণ সেই সময় চলছিল। লক্ষ লক্ষ প্রাথমিক রঞ্জক ভূমি তুলা উৎপাদক এরা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের শিল্প কিন্তু সফলভাবে কিন্তু আমরা দেখেছি হচ্ছিল, কিছুটা লাভ হচ্ছে কিন্তু আবার কিন্তু ক্ষতিও হয়েছিল। 19 সাল স্বীকার করে নিয়েছিলেন যে ভারতের সর্বনাশ করে কিন্তু ইংল্যান্ডে স্বীকৃতি ঘটানো হয়েছিল। তাহলে মোটামুটি ভাবে যেটা আলোচনা আমি দেখতে পাচ্ছি যে অস্বীকার করা যায় না, অবশ্যই করেন ভারতের আর্থিক সামাজিক জীবনে গভীরভাবে কিন্তু প্রভাবিত করেছিল। অবাধ বাণিজ্যের আড়ালে বিনা শুল্কে ইংল্যান্ডে কিন্তু মেশিনজাত বস্ত্র বিপুল পরিমাণে ভারতে এসে পৌঁছালে এদেশে তাঁত শিল্পে ঘটে। তাহলে অবাধ বাণিজ্য বলতে এদেশ থেকে কিন্তু ভারতের বিনা শুল্কে যাচ্ছে, দিয়ে ওখান থেকে এখানে তারা কিন্তু আবার পাঠাচ্ছে। তাহলে কোম্পানি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে তার বস্ত্র কারখানাগুলি কিন্তু বন্ধ করে দিয়েছিল। শিল্প নির্ভর অনেকগুলি শহর যেমন ঢাকা, মুর্শিদাবাদ, মাদুরাই, আহমেদাবাদ ও গুজরাটে কিন্তু অবক্ষয় দেখা দিয়েছিল, কারণ অবশিল্পায়নের ফলে কি হচ্ছিল, সাবস্ট্রেট সেখানে পাশাপাশি কিন্তু কোনো শিল্পই গড়ে উঠতে পারছিল না। অনেক মানুষ কিন্তু জীবিকাচ্যুত হয়েছিল, যেটাকে বলা যেতে পারে। এছাড়া তার সঙ্গে আমরা কি দেখতে পাই, বস্ত্র শিল্পের সঙ্গে যুক্ত তাঁতি এবং কারিগরের একাধিক কৃষিকাজের সঙ্গে কিন্তু তারা আবার যুক্ত হয়ে তাহলে অনেক কৃষি থেকে লাভ হিসেবে তারা বস্ত্রের নিয়ে নিয়েছিল, তারাও কিন্তু শেষ পর্যন্ত আবার সেই কৃষিকাজের তারা তাদের পুরোনো কাজে ফেরত যেতে চাইবে, কিন্তু তখন কি হলো, এখানে লাভের আশা তারা বস্ত্র শিল্প কৃষিকাজ সঙ্গে যুক্ত হয়েছিল। মানে কি এদেশে যে কৃষি দুটোকে নিয়ে অর্থনৈতিক ভারসাম্য গড়ে উঠেছিল তা কিন্তু নষ্ট হয়ে যায়, কারণ জমির উপর অত্যাধিক পরিমাণে চাপ বেড়েছিল, জমির দাম বেড়ে গিয়েছিল, অনাবাদী প্রতি চাষের আওতায় ছিল, অনেকে জেগে যাচ্ছিল, বিদেশি কর্মের সন্ধানে চলে গিয়েছিল। পার্শ্ববর্তী সিংহল, মরিশাস, ব্রহ্মদেশ, তিব্বত, ফিজি, দক্ষিণ আফ্রিকা যে পশ্চিম ভারতের দ্বীপপুঞ্জে কিন্তু ভারতীয়রা গিয়ে স্থায়ীভাবে বসবাস করতে থাকে। তাহলে 19 শতকের দ্বিতীয়ার্ধে এদেশে আধুনিক যন্ত্রশিল্প স্থাপিত হয়ে কর্মচ্যুত মানুষদের কিন্তু একাংশ কাজ পেয়েছিল, এবং এর ফলস্বরূপ আমরা দেখতেও পাই যে এই সময় কিন্তু ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কিন্তু অনেক বিদ্রোহ কিন্তু শুরু হয়েছিল। তাহলে এই কৃষক বিদ্রোহগুলো তাহলে কোথা থেকে আমরা দেখতে হঠাৎ করে কৃষক বিদ্রোহ শুরু হয়, তাহলে এই কৃষি বাণিজ্যিকরণের হাত ধরে কৃষির উন্নতি হলো, ওদিকে আবার কিন্তু শিল্পায়ন যেমন হলো, তেমনি শিল্পায়নের বিপরীত প্রক্রিয়ার নাম হলো কিন্তু অবশিল্পায়ন। মানে সব মিলিয়ে কিন্তু যদি আমরা দেখি যে ভারতে কৃষি মানে ঔপনিবেশিক শাসনের অর্থনৈতিক যেটা এখানে বলা হচ্ছে প্রভাব, তাহলে এই দুটো কিন্তু দিক আমরা দেখতে পাই। একটা হচ্ছে বাণিজ্যিকরণ কিন্তু তার সঙ্গে অবশিল্পায়ন হলো, তার সঙ্গে কিন্তু আমরা দেখতে পাচ্ছি ফরাসি যুক্ত যেটা হলো সম্পদের বহির্গমন। তাহলে অবশিল্পায়নের সঙ্গে কিন্তু ভারসাম্য কিন্তু করে শিল্পের কিন্তু উন্নতি করা যায়নি। শিল্পায়নের সংজ্ঞাটা আমরা জানি যে জাতীয় হয় শিল্প যার অংশ করে শিল্পে বেশি লোক কাজ পায়, নগরায়ণ কিন্তু সেই সময় আমরা দেখতে পেয়েছি না। কিন্তু যেমন একটা দিকে যেমন একটা বিপ্লবে যেমন ভালো দিক থাকে তেমনি খারাপ দিকও কিন্তু থাকে। তাহলে মোটামুটি ভাবে আমরা দেখতে পাই যে ভারতে ব্রিটিশ শাসনের হাত ধরে কিন্তু যেমন একদিকে আমাদের উন্নয়ন হয়েছিল, তেমনি অন্যদিকে কিন্তু আমাদের আর্থিক ক্ষতি অনেক পরিমাণে হয়েছিল। রেলপথ বা এদের সমষ্টিগতভাবে অবদান ছিল। সুতরাং আজকে আলোচনায় আমাদের যে তিনটি বিষয় আমরা বললাম, মোটামুটি অনেক শিল্পের এবং শিল্পের কি সংজ্ঞা ছিল বা
কৃষি বাণিজ্যিকরণ ছিল, কৃষি বিশেষীকরণ ছিল ইত্যাদি। হুম, সেটা এখানে আমার আলোচনা সমাপ্ত করলাম। নমস্কার।